নমস্কার। এসকে সঞ্জীবনীর আরেকটি স্পেশাল পর্ব নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্কব্রভ নাথ। নমস্কার ডাক্তারবাবু। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথম যেটা থেকে আমরা শুরু করব সেটা হলো যে আপনি এসকে সঞ্জীবনীর সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? আর এই প্রফেশনের সঙ্গেও আপনার কতদিন ধরে যুক্ত আছেন? কিভাবে আপনি আপনার জার্নিটা শুরু করেছেন? এটা যদি আমাদের একটু বলেন। নমস্কার, আমি ডক্টর অর্কপ্রভ নাথ। আমি এসকেএক্স সঞ্জীবনীর সাথে গত ৫ বছর ধরে যুক্ত আছি। এখানে আমি অনেক অপারেশন করেছি। আ সার্জিক্যাল প্রসিডিওর ছাড়াও আমি এখানে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করে থাকি। আমার এমবিবিএস আরজি কর মেডিকেল কলেজ থেকে এবং পরবর্তীকালে আমি জেনারেল সার্জারিতে মাস্টার্স করি পিজি বা আইপিজিএমআর বা এসএসকেএম হসপিটাল থেকে। তারপরেই মানে এমএস করার পরেই আমি এদের সাথে এখানে যুক্ত হই। তো ডাক্তারবাবু, আজকে আমরা গল ব্লাডার স্টোন নিয়ে আলোচনা করতে চলেছি। তো ফার্স্টে যে প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে যে এটা তো খুবই কমন, আমরা শুনে থাকি গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে। গল ব্লাডার স্টোন কেন হয় এবং আমরা কিরকমভাবে বুঝতে পারি, আপনারা কিভাবে বুঝতে পারেন যে হ্যাঁ এটা গল ব্লাডার স্টোন? হ্যাঁ, এটা খুবই একটা কমন প্রশ্ন যেটা রোগীরা আমাদেরকে প্রায়ই করে থাকেন যে, "কেন আমারই গলব্লাডারে পাথর হলো? অন্য এত লোক থাকতে তাদের হলো না, কিন্তু কেন আমার সাথেই ওরকম হলো?" তো পৃথিবী জুড়ে বিভিন্ন রিসার্চে এখনো পর্যন্ত সাদা-কালোয় কোনো সঠিক কারণ, একমাত্র কারণ হিসেবে উঠে আসেনি। বিভিন্ন দেশে বিভিন্ন রিসার্চে এটাই কিছু রিস্ক ফ্যাক্টর বা কিছু জিনিস যেগুলো থাকলে গল ব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে, এরকম জিনিস আইডেন্টিফাই করা হয়েছে। যেমন মহিলাদের মধ্যে গল ব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা বেশি পুরুষদের থেকে। বয়স 40-এর ওপরে হয় তাহলে তাদের গল ব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। যদি তারা একটু ওবিস বা পৃথুলা হন তাহলে তাদের গল ব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু কোনো একটাকে কারণ হিসাবে বা একমাত্র কারণ হিসাবে দেখে দেওয়া সম্ভব হয়নি। কখনোই এরকম নয় যে রোগা মানুষদের গলব্লাডারে পাথর হবে না বা ছেলেদের গলব্লাডারে পাথর হয় না, এরকম নয়। কিন্তু এইগুলো থাকলে বা অনেক সময় চর্বি জাতীয় খাবার বা ফ্যাট কন্টেইনিং ডায়েট, আগে বলা হতো এটা, এখন অনেক রিসার্চ সেটা নেগেটেড হয়ে গেছে যে যাদের ডায়েটে ফ্যাটের পরিমাণ বেশি তাদের গলস্টোন হয়। গল ব্লাডার স্টোন হলে আমরা কি কি সিমটম দেখলে বুঝতে পারি যে না এটা গল ব্লাডার স্টোন হতে পারে? গল ব্লাডারে পাথর অনেক সময়, ইনফ্যাক্ট বেশিরভাগ সময় কোনো সিমটম ছাড়াই মানুষের শরীরে অনেক বছর রয়ে যেতে পারে। অনেকে হয়তো অন্যান্য বিভিন্ন কারণে পেটের ফটো বা ইউএসজি করার সময় ইনসিডেন্টালি গল ব্লাডারে হঠাৎ করে দেখতে পান। তাদের কিন্তু কখনো পেটে ব্যথা, বমি বা জ্বর হয়নি। গল ব্লাডারে পাথর হলে সবচেয়ে কমন যে সমস্যাটা নিয়ে মানুষ আসেন সেটা হচ্ছে পেটে ব্যথা। পেটের ওপরের দিকে বা ডান দিকে ব্যথা হয়। অনেক সময় সে ব্যথাটা খাওয়ারের পরে হয়। এছাড়া ব্যথার সাথে বমি, জ্বর বা খুব ক্র্যাম্পিং একটা পেটের আ ফিলিং একটা থাকতে পারে। এগুলোই সাধারণত কমনলি হচ্ছে গল ব্লাডারের লক্ষণ হিসেবে, উপসর্গ হিসেবে, লক্ষণ হিসেবে আমরা ধরতে পারি। তো গল ব্লাডার স্টোন হলে কি মানে সার্জারি করতে হবে? না নন সার্জিক্যাল কোনো প্রসিডিউরও ব্যবহার করা যেতে পারে? কোনো ওষুধ বা সিরাপ দিয়ে অ্যাজ সাচ গল ব্লাডারে ওয়েল ফর্মড পাথর গলিয়ে বের করে দেওয়া মতো ওষুধ এখনো বেরোয়নি। কিন্তু এটাও ঠিক যে গলব্লাডারে পাথর হলেই সেটা অপারেশন করতে হবে তাও না। অনেক সময় ছোট পাথর যেটার জন্য রুগীর কোনো সমস্যা হচ্ছে না, কোনো ব্যথা হচ্ছে না বা কোনো সেরকম পাথর রেখে দেওয়া যায়। পিরিয়ডিক্যালি সেটার ইউএসজি করে দেখতে হয়। কিন্তু যদি সামান্য বড় পাথরও হয় বা পেশেন্টের গলব্লাডারে ইনফেকশনজনিত কারণে বা পাথরের জন্যে কোনো রকম ব্যথা, বেদনা, জ্বর, বমি ধরনের উপসর্গ থাকে, তাহলে সাধারণত পাথর শুদ্ধ গলব্লাডারটা কেটে বাদ দিয়ে দেওয়াটাই বাঞ্ছনীয়। আচ্ছা, গল ব্লাডার রিমুভাল এই যে পুরো সার্জারিটা, এটা এসকেক সঞ্জীবনীর এখানে কতটা অ্যাফোর্ডেবল আর কি প্রসিডিওর আপনারা ফলো করেন? বিভিন্ন প্যাকেজের মাধ্যমে গলব্লাডারের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথীর বা অন্যান্য ইন্স্যুরেন্সের মাধ্যমে গলব্লাডারের পাথরের অপারেশন করা হয়। এছাড়া ক্যাশ বা
ইয়েতে পেমেন্ট দিয়েও এখানে অপারেশন করা হয়। সেই খরচটা সাধারণত একটা প্যাকেজ যেরকম বেড অনুযায়ী, কেবিন অনুযায়ী, যেরকম পরিষেবা আপনি চাইছেন, যেরকম আপনার ডিউরেশন অফ স্টে মানে ভর্তি হওয়া থেকে ছুটি হওয়া অবধি আপনি কতদিন থাকতে চাইছেন, সেই রকম অনুযায়ী প্যাকেজটা ঠিক হয়। সেই অনুযায়ী খরচ হয় মোটামুটি 35 to 45-50,000-এ একটা গলব্লাডার অপারেশন ভালোভাবে সুষ্ঠুভাবে করে যাওয়া উচিত। এরকমও কি হয়েছে যে না একদিনে অপারেশন হয়েছে তার পরদিন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে? কারণ আমরা শুনেছি অনেক সময় যে গলব্লাডারে এরকমও হয় যে না কিছুই সেরকম না হয় মানে ছোট একটা ওটি হলো অ্যান্ড তারপরে রোগী পরদিনই ছুটি পেয়ে গেলেন। এরকম কি হয় না ৩-৪ দিন এরকম স্টে করে স্টেবল হয়ে এটা কি ডিপেন্ড করে রোগীর ওপরে? এই ব্যাপারে আমি বলি যে এখন যেটা প্রচলিত মাধ্যম অপারেশনের সেটা হচ্ছে মিনিমাল অ্যাক্সেস সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি যেটা বলা হয়। ল্যাপারোস্কোপিক সার্জারিতে আগের মতো পেট কেটে অপারেশন করতে হয় না, 4টে ফুটো করে অপারেশন করা হয়। তাতে পেশেন্টের অপারেশন পরবর্তী সময়ে ব্যথা অনেক কম হয়। পেশেন্ট রোজকার রেগুলার কাজে খুব তাড়াতাড়ি ফিরতে পারেন এবং বহু সময় দেখা যায় যে 24 ঘন্টার মধ্যেই আমরা পেশেন্টকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারি। কিন্তু এখানে এটাও বলে রাখা যে মিনিমাল অ্যাক্সেস মানে পেটে ঢোকার রাস্তাটা ছোট, অপারেশনটা কিন্তু ছোট নয়। প্রয়োজনে কিন্তু পেশেন্টকে 2 দিন বা 48 ঘন্টা আমরা অবজার্ভ করার জন্য ভর্তি রাখতে পারি। সার্জারি ছোট হোক বা বড় হোক, ভয় তো থাকেই। তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবু আমি বলব যে গল ব্লাডার এই যে ওটিটা হয় তাতে একটু বলে দিন যে আমাদের দর্শককে যে কতটা ভয় পেতে পারেন তারা? যে কোনো অপারেশনেরই কিছু কমপ্লিকেশন আছে। ছোট থেকে ছোট অপারেশনেরও কিছু কমপ্লিকেশন আছে এবং কিছু রিস্কও আছে। সেই রিস্কটা আমাদেরকে অ্যাজ আ সার্জন নিতে হয়, কারণ অপারেশনের কিছু বেনিফিটও আছে, যেটাকে বলা হয় রিস্ক বেনিফিট রেশিও। যেহেতু গলব্লাডারের পাথরের অপারেশন করলে রুগীর এতটা আরোগ্য হয় বা রুগীর ব্যথা জ্বালা যন্ত্রণা যেগুলো সমস্যা যেগুলো হয় সেগুলো এতটাই কমে যায় যে ওইটুকু রিস্ক আমার মনে হয় মানে জাস্টিফায়েবলি নেওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইনফেকশন হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বহুদিন ব্যথা থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে যেহেতু গলব্লাডারের আশেপাশে অনেক শিরা ধমনী এবং পিত্তনালী আছে, সেগুলোতে আঘাতের কারণে চোটের কারণে কিছু কমপ্লিকেশন হতে পারে। কিন্তু সাধারণত সেগুলো ইনসিডেন্স খুবই কম, সাধারণত সেগুলো আমরা হয় না, হলেও তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পদ্ধতি আছে। তাহলে আপনাদের যদি এরকম কোনো জিজ্ঞাসা থাকে গলব্লাডার স্টোন হোক বা অন্য কোনো সার্জারি হোক, আপনারা প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানান। আমরা যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। আর যদি আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এসকে সঞ্জীবনী বড়নগর এবং খড়দা আর হচ্ছে বাগবাজার এই 3টে জায়গাতে এখনো অবধি আছি। তো আজকের পর্ব এই গলব্লাডার স্টোন নিয়ে আজকের পর্বটি এই অবধি থাক। আবার আমরা আসবো অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের মধ্যে আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন আর প্লিজ আমাদের পেজটি ফলো করবেন। আর ধন্যবাদ ডাক্তারবাবুকে আরেকবার আমাদেরকে সময় দেওয়ার জন্য।